হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের নতুন একটা চ্যাপ্টার, ফিফথ চ্যাপ্টার, সরকারের শাসন বিভাগ। বিভিন্ন বিভাগ রয়েছে, তোমরা জানো। সরকারের কটি বিভাগ? তিনটি বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ। তোমাদের তিনটেই পড়তে হবে। আজকে আমি সরকারের শাসন বিভাগটাকে নিয়ে শুরু করছি। এই বিভাগের এই চ্যাপ্টারে কতগুলো কোশ্চেন আসবে একবার শুনে নাও। 1 নম্বর কোশ্চেন, শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে আলোচনা করো। 3 নম্বর, আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। 4th, বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে সুরক্ষিত হয় বা স্বাধীনতার শর্তাবলী, বিচার বিভাগের স্বাধীনতার শর্তাবলী আলোচনা করো। লাস্ট কোশ্চেন 5 নম্বর, ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্বটি আলোচনা করো। এই বিভাগ থেকে গত বছর কোনো প্রশ্ন আসেনি, তাই এই 5টা কোশ্চেন তোমাদের এই বিভাগ থেকে করতে হবে। একটা কোশ্চেন তোমাদের এখান থেকে আসবে। আমি আজকে তোমাদের যে কোশ্চেনটা পড়াবো, 1 নম্বর কোশ্চেন, শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, তোমরা জানো আমাদের 3টে বিভাগের প্রধান হচ্ছে শাসন বিভাগের কার্যাবলী। শাসন বিভাগের 2টি অংশ আছে, একটু ভূমিকাটা করে নিই। একটা রাজনৈতিক অংশ, একটা অরাজনৈতিক অংশ। রাজনৈতিক অংশ কারা? তোমরা জানো প্রতি 5 বছর অন্তর অন্তর নির্বাচন হয়। এই নির্বাচনে যে সমস্ত মন্ত্রীরা বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত হন, এই যে মন্ত্রী যারা নির্বাচনের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত হন, বা ধরো এমপি, বিভিন্ন পোস্টে যারা রয়েছে, তার এরা হচ্ছে রাজনৈতিক। এরা 5 বছর ক্ষমতায় থাকে, তারপরে আবার পরবর্তী নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বার ক্ষমতা প্রাপ্ত হতেও পারে, নাও হতে পারে। আরেকটি অংশ হচ্ছে অরাজনৈতিক অংশ। অরাজনৈতিক অংশটা কোনটা? যারা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে চাকরি প্রাপ্ত হয়, একদম নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত। এই যে ব্যুরোক্র্যাটরা, আমলারা, যেমন WBCS, এখানে যেমন বড় বড় কর্মচারীও রয়েছে, ছোট। তা অরাজনৈতিক অংশ হচ্ছে এটা। মূলত দেখা যায় মন্ত্রীরা তো প্রতি 5 বছর অন্তর এলেন, তাদেরকে কারা পরিচালনা করে? মন্ত্রীরা তো, তাদের তো কাজের কোনো ধারাবাহিকতা থাকে না, সেই জন্য তাদেরকে এই যে বিভিন্ন সচিব পদে যারা থাকে, আমলা, আমলা বলতে ব্যুরোক্র্যাট। আমলা কাদের বলে? আমলা হচ্ছে বিভিন্ন উচ্চস্তরীয় চাকরি করেন যারা, পরীক্ষা দিয়ে, BCS পরীক্ষা দিয়ে তারা রয়েছে আমলা। তারাই কিন্তু মূলত এই মন্ত্রীদেরকে পরিচালনা করে থাকেন, তারাই পিছন থেকে কাজটা করেন। এবং তাদের যেহেতু একটা ধারাবাহিকতা রয়েছে কাজে, কারণ দীর্ঘ 60 বছর তারা এই চাকরিতে থাকেন, তাই তাদের পক্ষে কাজে ধারাবাহিকতা বজায় রাখাটা সম্ভব হয়। যাই হোক, তা তোমরা বুঝতে পারলে শাসন বিভাগের কটি অংশ? 2টি অংশ, একটি রাজনৈতিক, একটা অরাজনৈতিক। অবজেক্টিভ কোশ্চেন আছে এখান থেকে। এবার আমরা চলে আসবো শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। দেখো, ফার্স্ট কোশ্চেন, তোমরা জানো বিভিন্ন নীতি ও কর্মসূচি রূপায়ণ করা। ভোটের আগে তোমরা জানো বিভিন্ন রাজনৈতিক দলগুলো ইস্তেহার দেয়, তারা কি কি করবে, নির্বাচনে ক্ষমতা প্রাপ্ত হলে তারা কি কি করবে। তো তাদের প্রথম কাজ হচ্ছে শাসন বিভাগের নীতি ও কর্মসূচি রূপায়ণ। ক্ষমতা এলে তো কিছু কাজ করতে হবে, দেশটা কিভাবে পরিচালিত হয়। সরকার বিভিন্ন নীতি ও কর্মসূচি রূপায়ণ করে। এই নীতি ও কর্মসূচি রূপায়ণের দায়িত্ব থাকে শাসন বিভাগের হাতে। জনগণের কাছে তারা যে নির্বাচনে আগে প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতিগুলি পালন করা তাদের একটা কর্তব্য, এবং সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা শাসন বিভাগের কাজ। আমরা কি করব সেটা নীতির মাধ্যমেই রূপায়িত হয়। কর্মসূচির বাস্তব রূপায়ণ গৃহীত নীতি অনুযায়ী যথাযথ হচ্ছে কিনা সেটা পর্যালোচনা করে দেখা, সেটাও শাসন বিভাগের কাজ। বিভিন্ন প্রথমেই তারা কিছু নীতি রূপায়ণ করে, সেইগুলি বিভিন্ন মন্ত্রীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। ভাগ করে দেওয়ার পর কিছুদিন অন্তর অন্তর সেই কাজে তারা পর্যালোচনা করে দেখে কোন মন্ত্রী কতটা দায়িত্ব পালন করতে পারছে বা পারছে না। তারপর তারা আবার সেগুলোকে মাঝে মাঝে দেখবে দপ্তর পুনর্বন্টন করা হয়। হয়তো কোনো মন্ত্রী একটা দপ্তরের কাজ সুষ্ঠুভাবে পালন করতে পারছে না, তখন তাকে আর একটা অন্য দপ্তরে দিয়ে সেখানে আরেকজনকে আনা হয়। এই দপ্তর পুনর্বন্টন তোমরা যদি দেখো, বিধানসভা কার্যাবলী পর্যালোচনা করো, টিভিতে দেখো, তাহলে এই ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। দ্বিতীয়ত, আইন বিভাগকে নিয়ন্ত্রণ ও আইন প্রণয়ন। সাধারণত আইন প্রণয়ন করা কার কাজ? আইন বিভাগের কাজ। কিন্তু যেসব দেশে সংসদীয়
বা মন্ত্রী পরিষদ পরিচালিত শাসন ব্যবস্থা রয়েছে, সেখানে শাসন বিভাগের প্রধানের হাতে কি কাজ থাকে? আইনসভার অধিবেশন আহ্বান করা, স্থগিত রাখা এবং প্রয়োজনে আইনসভা ভেঙে দেওয়ার ক্ষমতাও শাসন বিভাগের হাতে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রে শাসন বিভাগের প্রধান রাষ্ট্রপতির সম্মতি ছাড়া আইনসভায় পাশ হওয়া কোনো বিল আইনে পরিণত হতে পারে না। আমাদের ভারতবর্ষেও তোমরা জানো, যে বিলই আসুক না কেন শেষ পর্যন্ত সেটা রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া কোনো বিলই আইনে পরিণত হতে পারে না। রাষ্ট্রপতি কার অংশ? রাষ্ট্রপতি কিন্তু শাসন বিভাগের অংশ। তিনি হচ্ছেন শাসন বিভাগীয় সর্বোচ্চ প্রধান, যদিও তিনি নিয়মতান্ত্রিক প্রধান। অন্যদিকে আইনসভার অধিবেশন যদি বন্ধ থাকে, সেই সময় যদি জরুরি প্রয়োজনে কোনো আইন বা অর্ডিন্যান্স জারি করতে হয়, সেই ক্ষমতাও কিন্তু শাসন বিভাগের হাতে থাকে। অবশ্য এই ধরনের আইনকে পরবর্তী সময় কি করতে হয়? অধিবেশন যখন আবার বসে, তখন সেটাকে পাশ করিয়ে নিতে হয় আইনসভায়। অনেক সময় আইনসভা কিছু বিশেষ ক্ষেত্রে আইন প্রণয়নের দায়ভার শাসন বিভাগকে দিয়ে থাকতে পারে। এটাকে বলা হয় অর্পিত ক্ষমতাপ্রসূত আইন। অর্থাৎ আইন বিভাগের কাজের চাপ বৃদ্ধি পাওয়ার জন্য কিছু ক্ষেত্রে শাসন বিভাগকে কিছু আইন তৈরি করার নির্দেশ দেওয়া হয়, অর্পণ করা হয় বলেই এই ক্ষমতাকে বলা হয় অর্পিত ক্ষমতাপ্রসূত আইন। এই কোশ্চেনটা অবজেক্টিভ আসে, কাকে বলা হয় অর্পিত ক্ষমতাপ্রসূত আইন? তোমরা এই অবজেক্টিভের জন্য এই কোশ্চেনটা আন্ডারলাইন করবে। তৃতীয়ত, বিচার বিভাগীয় কার্য সম্পাদন। শাসন বিভাগটি শুধু শাসন বিভাগীয় কাজ করে তা নয়, তার মধ্যে রয়েছে কিছু বিচার বিভাগীয় কাজ। যেমন ধরো, এই যে বিচারপতিদের নিয়োগ, এটাও কিন্তু রাষ্ট্রপতির একটা কাজ। বিচারপতিদের নিয়োগ, দণ্ডাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তি তোমার শাস্তি মকুব করা বা শাস্তি হ্রাস করা, তারপরে কাউকে ক্ষমা করে দেয়া। তোমরা জানো যে ফাঁসির অর্ডার হয়েছে, এমন ব্যক্তি শেষ মুহূর্তে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা করেন বা শাস্তি লাঘব হওয়ার জন্য আর্জি জানান। সেক্ষেত্রে ভারতবর্ষে একমাত্র রাষ্ট্রপতির এই ক্ষমতা আছে মৃত্যু দণ্ডাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিকে মৃত্যুর হাত থেকে বাঁচানো বা তার শাস্তিটাকে আরেকটু কমিয়ে লঘু শাস্তি দেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একাধারে যেমন শাসন বিভাগীয় প্রধান রাষ্ট্রপতি, তিনি আবার কিছু বিচার বিভাগীয় কার্য করতে পারেন। এছাড়া প্রশাসনে ধরো কোনো দুর্নীতি, অন্যায় আচরণ, এর জন্য অনেক সময় বিভিন্ন কর্মীদের শাস্তি দেওয়া হয়, সেটারও কিন্তু শাস্তি বিধান করা শাসন বিভাগেরই কাজ। প্রসঙ্গত তোমরা বুঝতে পারবে, ব্রিটেনের যে শাসন বিভাগ আইন ও ফ্রান্সেও এই প্রশাসনিক আইনের কথা বলা হয়েছে। যে ট্রাইব্যুনাল কোর্ট থাকে, সেখানে যে শাস্তি দেওয়া হয়, সেগুলো কিন্তু রাষ্ট্রপতিরই এখানে ক্ষমতা থাকে। শাসন বিভাগীয় বিচারের কাজকে আধা বিচার বিভাগীয় কাজ বলা হয়। শাসন বিভাগের হাতে যে ক্ষমতাটা রয়েছে সেটা আধা বিচার বিভাগীয় কাজ বলে আখ্যায়িত হয়ে থাকে, কারণ বিচার বিভাগের কাজই হচ্ছে মেনলি বিচার করা। এবারে আমরা চলে আসব অর্থ সংক্রান্ত কার্য সম্পাদন। অর্থ সংক্রান্ত কার্য সম্পাদন একটা গুরুত্বপূর্ণ কাজ, কারণ কোনো কাজই অর্থ ছাড়া সম্পাদিত হতে পারে না। আধুনিক জনকল্যাণকর রাষ্ট্রে তোমরা জানো, রাষ্ট্রের কাজ কিন্তু বিপুলভাবে বেড়ে গেছে। বহুমুখী পরিকল্পনা, তার জন্য বহুমুখী পরিকল্পনার জন্য বহু ব্যয় হয়। এর জন্য যে কর আর এই ব্যয়টা কোথায় থেকে আসবে? রাষ্ট্র যে কাজগুলো করে সেই কাজগুলো তারা কিসের সাহায্যে করে? করের সাহায্যে। বিভিন্ন ব্যক্তির উপরে যে আমরা আয়কর দিই, বিভিন্ন সেল ট্যাক্স দিতে হয়, বিভিন্ন জিনিসের উপর তোমরা জানো কর থাকে, এরকম বিভিন্ন কর আরোপ করা হয়। এছাড়া তারা কিছু বৈদেশিক ঋণ সংগ্রহ করে, কিছু বৈদেশিক সাহায্য গ্রহণ করে। তো নানান একটা কাজ করতে গেলে নানা পরিকল্পনা করতে হয় যে আমাকে যে কাজটা আমি প্রথমেই বললাম আমরা নীতি রূপায়ণ করি, তো নীতিগুলো রূপায়ণ করতে গেলে তো অর্থের প্রয়োজন। সেই অর্থ কোথায় থেকে আসবে? সেইগুলোর বিভিন্ন সোর্স থাকে, সেইগুলোকে ভাবতে হয়। একটা কাজ করতে গেলে আগে আয় এবং ব্যয়ের হিসাবটা করতে হয়। তো এই ব্যয় আয়ের হিসাব, এই জন্য শাসনকে কি করতে হয়? একটা নীতি নির্দেশিকা স্থির করতে হয়। প্রত্যেকের সংসারও যেমন থাকে আমাদের একটা আয় ব্যয়ের হিসেব করতে হয়, রাষ্ট্র তো বিরাট সংসার, তাদেরকেও কিন্তু একটা আয় ব্যয়ের হিসাব করতে হয়। যে এখন দেখছো দেশে কোভিড-19, এর জন্য এখন রাষ্ট্রের বিপুল খরচ, এবং এইটাকে সামলাতে গিয়ে রাষ্ট্রের এত খরচ হবে যে রাষ্ট্রের যে আরো বিভিন্ন আর্থিক পরিকল্পনাগুলো ছিল, যে নীতিগুলো ছিল, সেগুলো অনেকগুলোই হ্যাম্পার হবে। এর ফলে
একটা অর্থনৈতিক চিত্রই বদলে যাবে আমাদের। এটা ভেবে রাখতে হবে যে আগামী দিন যেটা আসছে খুব একটা সুখের দিন নয়। এখানে অনেক আমাদেরকে অনেক রকমভাবে আমাদের প্রভাবিত করবে কোভিড-19। কারণ আমাদের আয়ের অনেকটা খরচ হয়ে যাচ্ছে এই কোভিড-19 মোকাবিলা করতে গিয়ে। সেই জন্য আমাদের বিভিন্ন যে পরিকল্পনাগুলো হয়েছে সেগুলোতে হাত পড়বে, সেগুলো ক্ষতিগ্রস্ত হবে। রাষ্ট্রে বাস করতে গেলে এই ব্যাপারগুলো সম্পর্কে তোমাদেরকে সচেতন হতে হবে, বুঝতে হবে আমরা কোন পরিস্থিতির মধ্যে যাচ্ছি। তাই আমাদেরকে কিন্তু এখন রাষ্ট্রের যে নির্দেশ সেটা যথাযথভাবে পালন করা উচিত। আমাদের সবাইকেই এটা মনে রাখতে হবে যে বাড়িতে থেকে যতটা পারা যায় বিভিন্ন বিশেষ প্রয়োজন ছাড়া আমরা বাড়ি থেকে বেরোবো না এবং রাষ্ট্র যে নির্দেশ দেবে সেটা আমরা পালন করব। তাহলে এই যে সরকারি অর্থের যে হিসাব পরীক্ষার ব্যবস্থা বা সারা বছরে যে আয় ব্যয় হবে তা সেটাকে বলা হয় বাজেট। সেই বাজেটটা শাসন বিভাগই করে থাকে, সেই বাজেটটা শাসন বিভাগই করে থাকে। অর্থাৎ শাসন বিভাগের অর্থ দপ্তরের কাজে এই সব কাজের দায়িত্ব রয়েছে। এই হলো অর্থ সংক্রান্ত কাজে। তোমরা জানো ফেব্রুয়ারি মাসের দিকে বাজেট তৈরি হয়। বাজেট ছাড়া কেউ কিন্তু বিনা বাজেটে কোনো অর্থ ব্যয় করতে পারবে না কোনো দপ্তর। এই আয় ব্যয়ের একটা বিরাট বাজেট শাসন বিভাগের এটা কাজ। এই বাজেটটার উপর সারা বছরের পরিকল্পনা নির্ভর করে। এবারে আমরা ফিফথ পয়েন্টে চলে আসি। ফিফথ পয়েন্ট হচ্ছে জরুরি অবস্থা সংক্রান্ত ঘোষণা। তোমরা জানো আমরা যে সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হয়, মাঝে মাঝে আমাদের যেমন ব্যক্তিগত জীবনেও একটা বাজে সময় আসে, সেরকম রাষ্ট্রের জীবনেও কিন্তু বাজে সময় আসে। সেই সময় কিছু জরুরি ভিত্তিতে কিছু নিয়ম নির্দেশিকা গ্রহণ করতে হয়। ভারতে আমাদের রাষ্ট্রপতি ফাংশনে তার আর একটা ক্ষমতার কথা বলা হয়েছে জরুরি ক্ষমতা। সেই সময় 352, 56, 60 অর্থাৎ যদি কোনো কারণে রাষ্ট্রে শাসনতান্ত্রিক অচলাবস্থার সৃষ্টি হয়, দ্বিতীয়ত আর্থিক জরুরি অবস্থার সৃষ্টি হয়, তৃতীয়ত বিভিন্ন রাষ্ট্র কর্তৃক আমাদের দেশে যদি কোনো আক্রমণের ভয় থাকে অর্থাৎ শাসনতান্ত্রিক অচলাবস্থার সৃষ্টি হয়, সেক্ষেত্রে রাষ্ট্রপতি তখন রাজ্যের ক্ষমতা তুলে নিয়ে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। এই 352, 56, 60 সেই সময় কিন্তু রাজ্যগুলি কোনো আর মৌলিক অধিকার থাকে না, তখন শাসন বিভাগই হচ্ছে সেখানকার প্রধান। এমনিতে আমরা কি ধরনের রাষ্ট্রে বাস করি? যুক্তরাষ্ট্রে। সেখানে রাজ্যগুলি আলাদা সরকার রয়েছে, রাজ্য ক্ষমতা রয়েছে। কিন্তু যখন কোনো রাজ্যে এই জরুরি অবস্থা চালু হয় বিশেষ পরিস্থিতিতে, তখন কিন্তু রাজ্যগুলির হাতে আর কোনো ক্ষমতা থাকে না, তখন সেটা পুরোপুরি রাষ্ট্রের শাসন বিভাগ কর্তৃক সেই ক্ষমতা পরিচালিত হয়। তাহলে যা এই জরুরি অবস্থার মধ্যে মনে রাখতে হবে যে জরুরি অবস্থায় শাসন বিভাগের কাজ আরো কিন্তু বেড়ে যায়। লাস্ট কাজ হচ্ছে আমাদের শাসন বিভাগের বিচার সংক্রান্ত কার্যাবলী। আমরা একটা লাইন পড়েছিলাম আগে, বিচার বিভাগের কার্য সম্পাদন। আরো কিছু কাজ আছে, যেমন সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনার জন্য শাসন বিভাগের বিচার বিভাগের কিছু কাজ রয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগীয় প্রধান বিচারপতিদের নিয়োগ করে। অর্থাৎ যদি কোনো রাষ্ট্রে রাষ্ট্রপতি বিচার বিভাগকে নিয়োগ করেন তাহলে কিন্তু তার একটা কন্ট্রোল সেখানে থেকে যায়। দ্বিতীয়ত বিচার বিভাগ কর্তৃক বিচার দণ্ডাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন, এটা আগে আমরা বললাম, শাস্তির পরিমাণ হ্রাস, এ সমস্ত কার্যাবলী রাষ্ট্রপতি করে থাকেন। আর তৃতীয়ত শাসন বিভাগীয় কোনো কর্মচারী যদি কোনো অন্যায় আচরণ করে থাকেন তার শাস্তি দেওয়া হচ্ছে শাসন বিভাগের কাজ। এই কাজটাকে বলা হয় বিচার বিভাগের প্রশাসনিক ন্যায় বিচার। এই ব্রিটেন এবং ফ্রান্সেও প্রভৃতি দেশেও এরকম বিচারের ব্যবস্থা আছে, যেটা ভারতবর্ষেও রয়েছে। তাহলে আমরা আজকে কি পড়লাম? শাসন বিভাগের কার্যাবলী। আজকে আমরা এখানে এটা শেষ করছি। তোমরা আমি যেমন যেমন পড়াচ্ছি সেরকম বাড়িতে সেটা একটু পড়ে নাও, ভালো করে এটা শোনো। শোনার পর সেই প্রশ্নটা নিজেরা বাড়িতে একটু লেখো। যদি তোমাদের আমি বুঝতে পারছি না, তোমাদের কোনো প্রশ্ন আসছে না, কেউ কোনো কিছু রেসপন্স করছো না বা আমাকে যা জিজ্ঞাসাও করছো না, তোমাদের কোনো সমস্যা থাকলে 5টা থেকে 6টার মধ্যে আমি বলেছি আমাকে প্রশ্ন করবে। আজকে যে যে কোশ্চেনগুলো বলেছি এই চ্যাপ্টারে আমি পরপর সেই কোশ্চেনগুলো পড়াবো। তোমরা এই কোশ্চেনটা বাড়িতে পড়বে, পড়ে নিজেরা লিখবে। আমি আগে ব্রড কোশ্চেনগুলো সব পড়িয়ে নিই,
তারপর তোমাদের অবজেক্টিভ, তখন হয়তো স্কুল খুলে যাবে। আমরা আশা করব যে এই অবস্থার অবসান ঘটবে, তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে এবং সামনে থেকে তখন আমরা অবজেক্টিভগুলো পড়ব। ফাঁকে ফাঁকে তোমরা এই ব্রড কোশ্চেন পড়তে গিয়ে তোমাদের কিছু অবজেক্টিভ প্রশ্ন পড়া হয়ে যাবে। আজকে যেমন বললাম অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে, এটা কিন্তু পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অবজেক্টিভ। আমি বড় প্রশ্ন পড়া থেকে কিছু অবজেক্টিভ কোশ্চেন বলবো, সেটা তোমরা পড়বে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার আগামী দিন নতুন কোশ্চেন পড়াবো। পরের দিন তোমরা বাড়িতে থেকে পড়াশুনো করো, বাড়িতে থাকো, নিরাপদ থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আজকে পড়া শেষ করছি।